আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা। মঙ্গলবার ভোট। আজ রাত ৮টা থেকে ভোটের পরদিন সকাল ৬টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ কড়াকড়ি। উৎসব মুখর পরিবেশে ডাকসুর ভোট আয়োজনের নির্দেশনা প্রধান উপদেষ্টার। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, কোন শক্তিই ঠেকাতে পারবে না, দাবি প্রেস সচিবের। জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা দেখছে না বিএনপি, যথাসময়ে হবে ভোট। ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। নির্বাচনী আইন পরিবর্তনের আলোচনার পরামর্শ সালাউদ্দিন আহমেদের। এবং আগামী সংসদ নির্বাচনে পুলিশকে কোনো বিষয়ে দলের হয়ে কাজ না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ভোটের আগে বদলি এবং পদায়ন লটারিতে করার ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। তবে আছে শঙ্কাও। রাজনৈতিক পরিচয়ে ভোট চেয়ে বহিরাগতদের খুদে বার্তা আর ফোনে বিরক্ত ঢাবির অনেক শিক্ষার্থী। সব প্রার্থী বলছেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা তাদের মূল লক্ষ্য। এদিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, আজ রাত ৮টা থেকে ভোটের পরদিন বুধবার সকাল ৬টা পর্যন্ত পরিচয়পত্র সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও ডাকসু নির্বাচনের পাশধারী সাংবাদিক ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে ডাকসুতে। প্রচারণার শেষ দিনে উৎসবের আমেজ ছিল ক্যাম্পাস জুড়ে। রাজনৈতিক দলের পরিচয়ে কোনো কোনো প্যানেলের পক্ষে ভোট চেয়ে খুদে বার্তা ও ফোনে বিরক্ত শিক্ষার্থীরা। ভোট দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হচ্ছে, তো আমার মনে হয় এটা ওনারা করুক, কিন্তু সবাই আমার মনে হয় নিজেই ভোট দিবে নিজের থেকে। চাকরির প্রলোভন দেখাচ্ছে বাবা মাকে যে আমাদেরকে যদি ভোট দেওয়া হয় তাহলে তার চাকরিতে কোনো সমস্যা হবে না। একজন গ্রামের বাবা মা তারা প্রথম যে ভয়টা পাবে যে এই নির্বাচনে সমস্যা হবে, গ্যাঞ্জাম হবে, তাহলে আলটিমেটলি কি হবে, তাকে কল দিয়ে বলবে যে বাবা তুই ভোট দিতে যাস না, মা তুই ভোট দিতে যাস না। এবারে ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯,৭৭৫ জন। একজন শিক্ষার্থীকে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩, মোট ৪১টি ভোট দিতে হবে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন জানিয়েছেন, ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট নেওয়া হবে। বিকেল ৪টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন তাদের সবার ভোটই নেওয়া হবে। যাদেরকে আমরা বৈধ পাস দেব তারা শুধুমাত্র এই ক্যাম্পাসে ঢুকবে এবং ভোট দিবে, ভোট অবজার্ভ করবে, এর বাইরে কেউ আসার কথা না। ডাকসু নির্বাচনে বিপি পদে ৪৫, জিএস ১৯ ও এজিএস পদে লড়ছেন ২৫ জন। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। তারা বলেন, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার চ্যালেঞ্জ নিতে হবে দায়িত্বশীল সবাইকে। ১৭ বছর পর আমরা একটা প্রথম আশা করি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা পেতে যাচ্ছি। এখন এসে যদি ছাত্রছাত্রীরা তাদের ভোটিং রাইটটা প্র্যাকটিস না করে, তাহলে কিন্তু সবার জন্যই বলা যায় সামনের দিনে ডাকসুটাকে রেগুলার করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের থেকে ভোট কেন্দ্র দূরে রাখার জন্য তোড়জোড় চালাচ্ছে। তারা কোত্থেকে কোন ওহি এসে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা জানি না। আপনাদেরকে যারাই ফোন দেখ, যত ধরনের হুমকি দেখ, আপনারা নির্ভয়ে সেটা আমাদেরকে বলবেন এবং যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা ৯ তারিখ আপনাদের অবস্থান জারি রাখবেন। আর আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সত্যের পক্ষে ছিল, সবসময় সততার পক্ষে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরে ডাকসু নির্বাচন হয়েছে মাত্র ৩৭ বার, আর স্বাধীনতার পর ৫৪ বছরে হয়েছে মাত্র ৭ বার। ১৯৪৮ সালের ২৪ মার্চ কার্জন হলে সমাবর্তনে এসে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নো নো বলে চিৎকার করে জিন্নাহর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন। ৫২ থেকে ২৪ সকল গণতান্ত্রিক আন্দোলনের নেপথ্যে ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু পরবর্তীতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আর শিক্ষকদের সাদা নীল গোলাপি গ্রুপে বিভক্ত হয়ে দলীয় দাসত্বের কারণে কাঙ্ক্ষিত সাফল্য অনেকটাই আসে নাই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের প্রচারণা শেষ দিনে শিক্ষার্থী বান্ধব, আনন্দময়, বাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার শপথ পাঠ করালো জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মাইথ পরিষদ। কলাভবনের বটতলায় শপথ পাঠ করান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এতে ডাকসু ও হলের 205 জন প্রার্থী অংশ নেন। তারা শপথ করেন ফ্যাসিবাদী আমলের ঘৃণিত গেস্ট রুম, গণরুম, নির্যাতন, ভিন্ন মতের উপর অত্যাচার, নিপীড়ন চালানোর অপসংস্কৃতি আর হতে দেবে না ছাত্রদল। বিস্তারিত আদ্দিন সাজবের রিপোর্টে। ঐতিহাসিক বটতলায় এক ভিন্ন রকম আয়োজন। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হলে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে সাজাতে চান সেই শপথই নিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে এই শপথ নেন ডাকসু ও হল সংসদের 205 জন প্রার্থী। আবিদ হামিম মায়েত পরিষদের এই শপথ পাঠ করেন প্যানেলের প্রধান সেনাপতি আবিদুল ইসলাম খান। আমরা শপথ করছি যে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আনন্দময়, বসবাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত হলে ডাকসুর অভ্যন্তরীণ পরিবেশ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং প্রতিপক্ষের সাথে আচরণে সর্বদা সর্বোচ্চ গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ঘটানোর প্রতিজ্ঞা করেন তারা। ভবিষ্যতে যদি দেশের জনগণের মুক্তির পথ আবারও কোনো কালো শক্তির দ্বারা অবরুদ্ধ হয়, সেই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। শপথ করেন ফ্যাসিবাদী আমলের গেস্টরুম, গণরুম নির্যাতন, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য বাধ্য করার অপসংস্কৃতি আর কোনোভাবেই ফিরতে দেয়া হবে না। ঘৃণিত গণরুম প্রথা, গেস্টরুম নির্যাতন, যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল তা আর কখনো ফিরে আসতে দিব না। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত ক্যাম্পাস এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রয়োজনে সর্বোচ্চ শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিজ্ঞাও করেন তারা। অন্য প্যানেলের মতো ছাত্রদল নেতাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের বিপুল সমর্থন তাদের পক্ষে, যার প্রমাণ হবে 9 সেপ্টেম্বর। বলা হয় ডাকসু নির্বাচনের ফলাফল গতিবিধি ঠিক করে আগামীর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের। ঠিক এটা তখনই সম্ভব হবে যখন এই নির্বাচনটা দারুণভাবে সম্পন্ন হবে। এখনো পর্যন্ত যে পরিস্থিতি এবং পরিবেশ দেখা যাচ্ছে, সবার মধ্যে প্রতিপক্ষের প্রতি যে সম্মান দেখা যাচ্ছে, তাতে করে শিক্ষার্থীরা আশাবাদী এবার হবে ভোট বিপ্লব। শেষ পর্যন্ত এমন পরিবেশই চান সবাই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। কোন শক্তি যেন নির্বাচন ঠেকাতে না পারে সে প্রস্তুতি সরকার নিচ্ছে বলেও জানান প্রেস সচিব। ক্রমবদ্ধভাবে নিরাপত্তা পরিস্থিতি মনিটরিং করার জন্য এই জন্য নিরাপত্তা বাহিনীর গুলোর মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রশাসনের আগাম প্রস্তুতি রাখতে হবে। এর পাশাপাশি ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে হয় সেই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনে কোনো শঙ্কা নেই, তবে কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল শঙ্কা তৈরির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের দমন, পীড়ন ও নির্যাতনের কারণে গত 15 বছর সম্মেলন করতে পারেনি বিএনপি। রাতে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জেলা বিএনপির সম্মেলনস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, যথাসময়ে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনে কোনো সংখ্যা দেখি না, তবে আমরা একটু উদ্বিগ্ন যে কিছু সংখ্যক
ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযথা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ সেই সমস্ত আপনার নির্বাচনীতে তারা সমর্থন করবে না। যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। সাংবিধানিক ধারা অনুযায়ী নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাউকে খুশি করতে সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নেই। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোনো আলোচনা ছাড়া নির্বাচনী আইনে কোনো পরিবর্তন আনলে নির্বাচনের পথে জটিলতা তৈরি হতে পারে। সালাউদ্দিন আহমেদ বলেন, মানুষ নির্বাচন চায়, বাধা দিয়ে কোনো লাভ হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ভালো রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটাতে হবে। বিএনপি গণতান্ত্রিক রাজনীতির চর্চা শুরু করেছে, তা অব্যাহত থাকবে। শুধুমাত্র ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এরপরে একদল ক্ষমতায় আসবে, 5 বছর পরে আরেক দল ক্ষমতায় আসবে, এটা রাজনীতি হতে পারে না। রাজনৈতিক ময়দানে আমরা ক্ষমতায় থাকি অথবা না থাকি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে যেন আমরা উদাহরণ সৃষ্টি করতে পারি, এই রাজনীতি আমাদের করতে হবে। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া অমূলক কোনো সংস্কার জটিলতা তৈরি করবে। তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী, তাই নির্বাচন বানচালের কোনো চেষ্টা সফল হবে না। যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন, যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, আমরা এখন নির্বাচনী আবহের মধ্যে আছি। অতি শীঘ্রই আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ঐক্যবদ্ধভাবে এটিকে মোকাবেলা করতে হবে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বাসাবোতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে তিনি কথা বলেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে পুলিশকে কাজ না করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীতে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে তিনি বলেন, অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। পতিত ফ্যাসিস্টরা সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, রাজবাড়ীতে নুরা পাগলার আস্তানায় হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মনিটরিং করা হবে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপদ ও সুষ্ঠু করতে 1.5 লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার। পুলিশের ছোট বড় 134টি প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকারী সদস্যদের দেয়া হবে এই প্রশিক্ষণ। আমরা প্রত্যেকে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে নিজেদেরকে গড়ে তুলব। রাজারবাগ পুলিশ লাইন্সে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, বিদেশে উদাহরণ দেওয়ার মতো একটি অবাধ ও সুশৃঙ্খল নির্বাচন চায় বর্তমান সরকার। আপনারা এই 14, 18, 24-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন, রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না, আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। উপদেষ্টা জানান, নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ফ্যাসিস্টদের তালিকা আপনাদের কাছে রয়েছে, তারা সমাজ ও রাষ্ট্রের অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। সামনে দুর্গাপূজায় আবারও সারা দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা হচ্ছে। এবছর সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে।
রাজবাড়ীতে নুরা পাগলার আস্তানায় হামলার ঘটনায় আগে থেকে হুমকি থাকলেও ঘটনা প্রতিহতে প্রশাসনের ব্যর্থতা রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাদের নেগলিজেন্সি হয়েছে ওটা তো তদন্তের পরে প্রমাণিত হবে। আমি তো আগে তো যদি সবাই সরাই দেই তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিলাম না। তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে। যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলো আরো জানতে পারব। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকদিনের ঘটনায় একটুখানি খারাপের দিকে গেছে, এটাকে আমরা আবার পুরা আগের দিকে যেন নিয়ে আসতে পারি এই ব্যবস্থা করা। জনগণ নির্বাচনমুখী হলে কোনো মব সন্ত্রাসী তাতে বাধা সৃষ্টি করতে পারবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভালো থাকেন, আল্লাহ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। মব সৃষ্টির জন্য কিছু সংবাদ মাধ্যমের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বলেন, এক্ষেত্রে অনলাইন সংবাদ মাধ্যম এগিয়ে আছে। সংবাদ মাধ্যমের প্রতি আস্থার সংকট কাটলে মব ভায়োলেন্স কমে আসবে বলে আশা করেন তিনি। নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় মাহফুজ আলম এসব কথা বলেন। নির্বাচন ও গণমাধ্যমের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, কোনো বিষয়ে ভুল হলে তা সংশোধন করে ক্ষমা চাওয়ার মানসিকতা থাকতে হবে। অনেক মেইনস্ট্রিম মিডিয়াতে আমরা ফেক নিউজ দেখছি, ফেক নিউজের চড়াচড়ি দেখছি এবং ওইটা আসলে মানুষের জনমনে আতঙ্ক তৈরি করছে এবং মব ভায়োলেন্সের সাথে মিডিয়ার সম্পর্ক আছে। মানুষের মধ্যে যে ট্র্যাপিডেশন মানে এক ধরনের আতঙ্ক, এক ধরনের ক্ষোভ বিক্ষোভ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে অনলাইনে যারা আছেন তাদের আরো দায়িত্বশীল আচরণ আমাদের দরকার। আস্থার সংকটটা দূর হলে মব ভায়োলেন্স এবং নিরাপত্তাহীনতা কিছুটা কমে আসবে। দুর্নীতি, অপরাজনীতি ও সুশাসনের অভাব না থাকলে দেশের অর্থনীতি অনেক দূর এগিয়ে যেত বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, রাজনৈতিক পরিবর্তন না হলে অর্থনৈতিক পরিবর্তনও সম্ভব নয়। রাজধানীর BIDS মিলনায়তনে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খানের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, সংস্কার চাইলেই অনেক সংস্কার করা যায়, তবে সরকার টেকসই সংস্কারে বিশ্বাসী। সংস্কার স্থায়ী না হলে কাগজে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এতে অর্থনীতিবিদ এবং গবেষকরা বলেন, নির্বাচনের মাইলস্টোন অতিক্রম করতে পারলে দেশের অগ্রগতি হবে। অর্থনীতির স্বার্থে দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে বলেও জানান অনেকে। করাপশন যদি না থাকতো, সরকারি যদি না থাকতো, ল্যাক অফ গভর্নেন্স যদি না থাকতো, রাজনীতিটা আরো সুস্থ রাজনীতি হতো, আমরা আরো বেটার করতে পারতাম। আমরা কোনো ইস্যু নাই, আমরা হয়তো ভুল করছি, একটা ইস্যু। তবে মোটামুটি কিন্তু বাংলাদেশের সামনে দিয়ে নিয়ে যেতে চেষ্টা করতে আমরা একটা পদচিহ্ন রেখে যাই, হয়তো একটা খুব হাফ হার্টে, কিন্তু এই পদচিহ্নটা আপনার ফলো করেন। প্রথমবারের মতো তুরস্কে জাহাজ রপ্তানি করেছে বাংলাদেশ। তুরস্কের নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রানিং লিমিটেডের কাছে এই জাহাজ রপ্তানি করেছে দেশীয় প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শিল্প এবং গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পোশাক শিল্পের পরে দেশের গুরুত্বপূর্ণ শিল্প জাহাজ শিল্প খাত। এ শিল্পের বিকাশে জাহাজ নির্মাণ আইন উপযোগী করা হবে বলেও জানান তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন তরিক ইসলাম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে অবস্থিত আনন্দ শিপইয়ার্ডে 341 ফুট দীর্ঘ ও 5500 টনের আধুনিক মাল্টিপারপাসে জাহাজটি তুরস্কের কাছে আনুষ্ঠানিক হস্তান্তরের আয়োজন করে দেশের সবচেয়ে বড় জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জাহাজ শিল্পকে এগিয়ে নিতে এই শিল্পের বৈচিত্র্য আনতে হবে। এটা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কারণ যেই একটা তো এরকম ঢেউয়ের মতো আসে, আমরা কিন্তু এখন ঢেউয়ের উপরের দিকে যাচ্ছি। যে জাহাজ নির্মাণ শিল্পটা কখনো উঠে কখনো নামে, এখনকার যে সময়টা এটা কিন্তু উপরের দিকে ওঠার, এবং এই কারণে আমরা বিশ্বাস করি যে এটা এগিয়ে যাবে। এ সময় আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হিল বাড়ি জানান, দেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে প্রয়োজন দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তার। শিপ বিল্ডিং, বোট বিল্ডিং, দ্যাট ইজ ইন আওয়ার ব্লাড। উই শ্যাল বি ডুইং ইট দ্য বেস্ট অ্যান্ড বেস্ট
than any other countries in the world. Maybe not as good as UK, because they are probably before us in making even timber ship. 2008 সাল থেকে ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মানি, নরওয়ে সহ বিশ্বের বিভিন্ন দেশে জাহাজ রপ্তানি করে আসছে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য উদ্বোধন করা হলো রিটায়ার্ড অফিসার সাপোর্ট সেল এবং রিটায়ার্ড অফিসার সাপোর্ট পোর্টাল। বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সাপোর্ট সেল এবং সাপোর্ট পোর্টাল উদ্বোধন করেন। অবসরোত্তর কর্মকর্তাদের মাঝে বিভিন্ন সেবা সহজ এবং নিবিড়ভাবে পৌঁছে দিতে সাপোর্ট সেল এবং সাপোর্ট পোর্টাল প্রতিষ্ঠা করা হয়েছে, যাতে অবসর পরবর্তী বিভিন্ন সেবা সহজ এবং দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা যায়। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশন পরবর্তী সেবাসমূহ হাতের নাগালে পৌঁছে দিতে এই সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় রিটায়ার্ড অফিসার সাপোর্ট পোর্টাল চালু করেছে বিমান বাহিনীর সদর দপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, চাকরিরত এবং অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে অংশ নিতে 23 সদস্যের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। ঘোষিত প্যানেলে ভিপি পদে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ। জিএস পদে প্রার্থী হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা। এজিএস পদে রয়েছেন সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি সালমান সাব্বির। রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় শিবিরের ছাত্র সমাজ সেবা বিষয়ক সম্পাদক আব্দুল মোহাইমিন। এদিকে রাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। ভিপি পদে রাবি ছাত্রদলের সহসভাপতি এবং নুরুদ্দিন আবির, জিএস পদে দপ্তর সম্পাদক নফিল জীবন এবং এজিএস পদে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন এশাকে মনোনয়ন দিয়ে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। নিজ দলে ভাঙন ঠেকাতে পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। স্থানীয় সময় রোববার দুপুরে আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মধ্যে বিভক্তি এড়াতে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ইশিবা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গত অক্টোবরে তার দায়িত্ব গ্রহণের পর থেকে ইশিবা নির্বাচনী পরাজয়ের ফলে পার্লামেন্টের উভয় কক্ষেই তার দলের সংখ্যাগরিষ্ঠতা নষ্ট হয়ে গেছে। এই পরাজয়ের ফলে ইশিবার জোটের নীতিগত লক্ষ্য বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়ে। দেশের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে প্রধানমন্ত্রীকে তার দলের বেশিরভাগ ডানপন্থী বিরোধীদের কাছ থেকে পদত্যাগের আহ্বান জানানো হয়, যারা তাকে জুলাইয়ের ভোটের ফলাফলের দায় নিয়ে পদত্যাগ করার আহ্বান জানান। এবার খেলার খবর। জেলার 12টি দলকে নিয়ে বগুড়ায় শুরু হয়েছে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা প্রশাসক মাসুম আলী বেগ এবং জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোসাদ্দেক হোসেন সহ অন্যান্যরা। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে সরিয়াকান্দি উপজেলাকে 1-0 গোলে পরাজিত করে দুপচাঁচিয়া উপজেলা দল। মার্কেন্টাইল ব্যাংক অষ্টম জাতীয় খো খো প্রতিযোগিতায় পুরুষ এবং নারী উভয় বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। পল্টন ময়দানে প্রতিযোগিতার ফাইনালে পুরুষ বিভাগে চট্টগ্রাম জেলাকে 8 পয়েন্টে এবং নারী বিভাগে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর নীলফামারী জেলাকে 1 পয়েন্ট এবং 6 মিনিটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার। 3 দিনের এ প্রতিযোগিতায় মোট 24টি জেলা দল অংশ নিয়েছিল। ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি অসীম কুমার সাহা। এ সময় বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি AHM জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক মীর কায়সার সাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ভিস্তা 13তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতার প্রথম দিনে আলী আমজাদ, জিহাদ, বিপ্লব, সুকান্তি এবং হালিমা স্বর্ণ জিতেছেন। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে পল্টনে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম দিনে পুরুষ 3টি এবং মেয়েদের 2টি ওজন শ্রেণীর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সহসভাপতি এবং পৃষ্ঠপোষক ভিস্তা ইলেকট্রনিক্সের ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন আজাদ সহ অন্যান্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা। মঙ্গলবার ভোট, আজ রাত 8টা থেকে ভোটের পর দিন সকাল 6টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ কড়াকড়ি। উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোট আয়োজনের নির্দেশনা প্রধান উপদেষ্টার। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন কোনো শক্তি ঠেকাতে পারবে না, দাবি প্রেস সচিবের। জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা দেখছে না বিএনপি, যথাসময়ে হবে ভোট, ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। নির্বাচনী আইন পরিবর্তনে আলোচনার পরামর্শ সালাউদ্দিন আহমেদের। এবং আগামী সংসদ নির্বাচনে পুলিশকে কোনো বিষয়ে দলের হয়ে কাজ না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ভোটের আগে বদলি এবং পদায়ন লটারিতে করার ঘোষণা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।